আয়োজন সে রাতে অত শত মানুষের সামনে বারবার বারবার অদিতির চোখ পড়ে যাচ্ছিল ধ্রুবর ওপর। ধ্রুব হাঁটছে ব্যস্ত ভীষণ আজ, বারবার ওকে অর্ডার দিচ্ছে, সবকিছু কেমন অধৈর্যের মতো দেখে যাচ্ছে অদিতি। মাঝে মধ্যে ধ্রুব নিজেও এদিকে তাকালে সঙ্গে সঙ্গে ও চোরের মতো চোখ সরিয়ে মুখ লুকিয়ে ফেলে। ধ্রুব তখন মাথার একটু নিচু করে মৃদু হেসে আবারও কোনা চোখে চায়। ম্যাডামের নজরে পড়েছে তাহলে সে। প্রধান অতিথির আসনে যখন ধ্রুবর বাবা এসে বসলেন, দেখা গেল ধ্রুব তখন চোখ মুখ কুঁচকে সে জায়গা থেকে সরে এসেছে। ধ্রুবর বাবাকে নিয়ে স্যাররা নানা ভালো কথা শোনাচ্ছিলেন সবাইকে। ছেলে হয়েও সেদিকে ওর একটুও মন নেই। ও নিজের মতো করে সবকিছু থেকেই অনেকটা দূরে এসে সিগারেট ধরালো। হঠাৎ করে মেয়ে কাউকে কেসে ওঠার শব্দে ধ্রুব সিগারেট মুখে ধরিয়ে পাশে তাকালো। অদিতি মুখে হাত চেপে কাশছে। আশেপাশে সিগারেটের ঘন ঘূর্ণায়মান ধোঁয়া। ধ্রুব থতমত খেয়ে সিগারেট ফেলে দিল। জোতা দিয়ে সিগারেট পিষে নিয়ে হাত দিয়ে এলোমেলো ভঙ্গিতে ধোঁয়া কাটানোর চেষ্টা করলো কিছুক্ষণ। ও সরতে সরতে কখন এসে অদিতির পাশে দাঁড়িয়েছে খেয়ালই ছিল না ওসব। কিছুক্ষণ পর অদিতির কাশি কিছুটা থামলো। ধ্রুব অপরাধী ভঙ্গিতে কিছুটা এগিয়ে এসে বলল, ঠিক আছো তুমি? অদিতি মুখ থেকে হাত নামালো। কানের পেছনে বেবি হেয়ার কুঁচতে কুঁচতে নম্র গলায় বলল, হ্যাঁ। ধ্রুব শুনে আর দ্বিতীয়বার তাকালো না অদিতির দিকে। চোখ সরিয়ে নিল। স্টেজে পারফরমেন্স চলছে, বুকে হাত আড়াআড়ি ভাঁজ করে সেটাই দেখতে লাগলো। অদিতি পাশে দাঁড়িয়ে দেখছে তখনও ধ্রুবকে। ধ্রুবর পাশে দাঁড়িয়ে ওকে দেখার জন্যে অদিতির হৃদয়ে নেশা কাজ করছে যেন। মস্তিষ্ক বলছে ফেসে যাবি অদিতি, আগাস না ওদিকে, দয়া করে আগাস না। কিন্তু ওর মন যেন আজ ভুল করতে উঠে পড়ে লেগেছে। এই যে ধ্রুবকে বারবার দেখা, ওর প্রতি হঠাৎ করে ফল করা এসব কিছু অদিতির অনিচ্ছাকৃত। তবুও অদিতি ফেসেছে, কিন্তু ও তো ফাঁসতে চায়নি। তবুও কেন? অদিতি নিজেকে আটকারো, লাগাম টানলো নিজের এলোমেলো নিষিদ্ধ ভাবনাগুলোতে। কথা বললো না, দাঁড়ালো না ধ্রুবর পাশে। চলে এলো ওখান থেকে। ওর পারফরমেন্সের জন্যে ডাকা এসেছে এতক্ষণে। ধ্রুব সেখানেই দাঁড়িয়ে রইল। দূরে দাঁড়িয়ে থেকে দেখছে অদিতি স্টেজে উঠছে। ধ্রুবর হঠাৎ কি মনে পড়লো, ও পাশ থেকে হাত উঁচিয়ে একজনকে ডাকলো। ওই নীরব, এদিকে আয়। নীরব কোকের গ্লাস নিয়ে ছুটছিল। ধ্রুব ডাকতেই তড়িঘড়ি করে এগিয়ে সেই এক শ্বাসে বলে উঠল, কি ধ্রুব ভাই, কেক খাবেন? এই নিন। ধ্রুব একটা ক্যান নিল। তারও তো সেটার ছিপি খুলতে খুলতে নির্বিকার গলায় বলল, তোদের ভাবি পারফর্ম করছে, কেউ যেন ছবি বা ভিডিও না তোলে, খেয়াল রাখ। ভাবি? নীরব অবাক হয়ে স্টেজের দিকে তাকালো। অদিতি সেখানে জড়সড় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। নীরব এবার দাঁত বের করে হাসলো, বলল, ওকে ভাই, কাজ হয়ে গেছে ভাবো। নীরব আবার দৌড়ে গেল ভিড়ের মধ্যে। ধ্রুবকে আড়াআড়ি হাত ভাঁজ করে তখন স্থির ভঙ্গিতে দেখছে নীল শাড়ি পরে দাঁড়িয়ে থাকা অদিতি হায়াতকে। অদিতি মাইক হাতে গান গাইছিল চোখ বুঝে। গান গাওয়া শেষ করতে সবাই একসঙ্গে করজোড়ে হাততালি দিয়ে উঠল। মেয়েটা যেন লজ্জায় পড়ে গেল। এসব অনুপ্রেরণা, হাততালি সব কিছুই ওর জন্যে বড্ড নতুন। তবে এই নতুন অনুভূতিগুলো ওর দারুণ লাগছে। অদিতি লাজুক হেসে সবার দিকে তাকিয়ে হেসে নিচে নেমে এলো। অদিতি নিচে নামতে একজন প্রফেসর এগিয়ে এলেন। অদিতি লিসেন। অদিতি ডাক শুনে এগিয়ে গেল। প্রফেসর বললেন, বিরিয়ানির প্যাকেট 10টা কম পড়েছে, রেস্টুরেন্ট থেকে এনে দিতে পারবে? অদিতি অবাক হয়ে বলল, স্যার আমি একা? কাউকে লাগবে? ওকে বলছি। এই ইমন। ইমন পাশ দিয়েই যাচ্ছিল ধ্রুবর কাছে। প্রফেসরের ডাক শুনেও কিছুটা বিরক্ত হলো যেন, তবুও মুখে হাসি বের করে এগোলো। জি স্যার। অদিতির সঙ্গে যাও, রেস্টুরেন্ট থেকে আরো 10 প্যাকেট বিরিয়ানি লাগবে, দুজনে মিলে নিয়ে এসো। ইমনের অদিতির দিকে তাকালো বিরক্ত হয়ে। পরপর ওর চোখ মুখ হঠাৎ করে যেন উজ্জ্বল হয়ে এলো। ও অদিতির দিকে বাঁকা চোখে দুষ্টু ভঙ্গিতে তাকালে। অদিতি কেশে উঠে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। ইমন প্রফেসরের দিকে তাকিয়ে হেসে বলল, স্যার কিন্তু ধ্রুব তো ওদিকেই যাচ্ছে, ওরে বলি। প্রফেসর ধ্রুব যাবে শুনে যেন আকাশ থেকে যেন পড়লেন। চশমা নাকের ডগা থেকে আঙুল দিয়ে ঠেলে তুলে থমথমে গলায় বললেন, তোমাদের ধ্রুব ভাইয়া যাবে? এ কি আমি শুনছি? ইমন দ্রুত বলল, 100% যাবে স্যার। আমি বন্ধু হয়ে ওকে অর্ডার দেব এখন। ও না গেলে আজকেই আমাদের বন্ধুত্বের এখানেই টাটা বাই বাই হয়ে যাবে। মার্ক মাই ওয়ার্ল্ড স্যার।
প্রফেসর ইমনের কথায় খুব একটা পুলকিত হলেন বলে মনে হলো না। তিনি দায়সারাভাবে অদিতির দিকে একবার চেয়ে আবার ইমনের দিকে তাকালেন। ধ্রুবর যাওয়ার কথা এক বিন্দুও পাত্তা না দেওয়ার ভান করে বললেন, যাও দেখো সে রাজি হয় কিনা। মন্ত্রী ছেলেকে তো আমার কিছুই বলার সাধ্য নেই। সে রাজা, আমরা তো প্রজা মাত্র। যাও বলো এখন। আমার কাজ ঠিক মতো হলেই আমি খুশি। ইমন মাথা নিচু করে সালাম দিল। প্রফেসর চলে গেলেন। ধ্রুব যাবে শুনে অদিতি কোণঠাসা হয়ে দাঁড়িয়েছিল ইমনের সামনে। ইমন ধ্রুবকে ডাকলো। এই যে আমাদের ধ্রুব, আসুন তো এদিকে। ইমনের কণ্ঠ ফুরফুরে, মেজাজ আজ ভীষণ আমেজে আছে মনে হচ্ছে। যেন দুজন মানব মানবীর মধ্যে প্রেম করিয়ে দেওয়ার মতো মহৎ কাজ করতে পেরে সে অত্যন্ত গর্বিত। ধ্রুব ইমনের এভাবে ন্যাকামো করে ডাকাতে বড্ড বিরক্ত হয়ে তাকালো। ভ্রুকুচকে এগিয়ে এসে দাঁড়ালো ইমনের সামনে। পাশে অদিতি দাঁড়িয়ে আছে। ধ্রুব ওর দিকে একবার চেয়ে ইমনকে বলল, সবার সামনে ন্যাকামো না করলে চলে না তোর? ইমন দাঁত কেলিয়ে হেসে অলক্ষ্যে অদিতিকে ইশারা করে বলল, ওর কানের কাছে ফিসফিস করে বলল, তোর প্রেমের জন্য রাস্তা ক্লিয়ার করছি বেটা। অদিতি রেস্টুরেন্টে যাবে বিরিয়ানির প্যাকেট আনতে, তুই ওরে কোম্পানি দিবি। ধ্রুব কান সরিয়ে ফেলল ইমনের কাছ থেকে। অদিতির দিকে ভ্রু বাঁকিয়ে চেয়ে বলল, তুমি রেস্টুরেন্টে যাচ্ছ? অদিতি ঢোক গিলে আস্তে করে মাথা নাড়ল। জি। ধ্রুব ইমনের দিকে তাকাতেই ইমন চোখ টিপল। রাস্তা ক্লিয়ার। ধ্রুব ইমনের এমন অদ্ভুত রকম ন্যাকামো দেখেই চোখ উল্টে ফেলে হতাশ শ্বাস ছাড়ে। তারপর নিজেও ন্যাকামোর চূড় আনতে গিয়ে অদিতিকে শুনিয়ে শুনিয়ে বলল, তো তুই জান আমাকে টানছিস কেন এখানে? অদিতি অবাক হলো। ধ্রুব কি ওর সঙ্গ চাইছে না? ওর বুকটা মুচড়ে উঠল হঠাৎ যেন। ইমন ধ্রুবর হঠাৎ বদলে যাওয়া দেখে যার পর্নায় অবাক হলো, বলল, তুই যাবি না? ধ্রুব ভ্রু বাঁকালো, ইশারা করলো কিছু। ইমন একসঙ্গে সঙ্গে শুদ্ধে গিয়ে বলল, না রে, আমার কাজ আছে। ওই গেটের দিকে নজর দিতে হবে এখন। ফুল বেলুন নাকি কে যেন ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, প্রফেসর থাকতে বলেছে। ধ্রুব ইমন অদিতির আড়ালে একে অন্যের দিকে চেয়ে হেসে উঠল নিঃশব্দে। ইমন এটা বলার পরপরই দৌড় লাগালো সামনে। ও যেতেই ধ্রুব ওর ডান হাতটা জেন্টলম্যানের মতো এগিয়ে সামনে এগিয়ে ইশারা করে বলল, লেডিস ফার্স্ট। অদিতি ধ্রুবর হাতটা দেখল, যা ধ্রুব রাস্তার দিকে ইশারা করে আছে। অদিতি মনে মনে আরও একবার ভীষণ মুগ্ধ হলো। ও মৃদু হেসে আবার দ্রুত হাসি ঢুকিয়ে ফেলে এগিয়ে গেল সামনে। ধ্রুব হাত আবার সরিয়ে নিয়ে পেছনে পেছন হাঁটছে। রেস্টুরেন্ট পাশেই যেহেতু ওরা হাঁটছে দুজন ফুটপাথ ধরে। অদিতি বারবার এদিক ওদিক তাকাচ্ছে, কেউ কেউ ওদের দেখছে। ধ্রুব হয়তো সেটা লক্ষ্য করলো। ও সামনের রাস্তার দিকে চেয়ে হেঁটে হেঁটে বলে উঠল, তুমি কোনো সেলিব্রিটি নও যে সব জায়গায় মানুষজন তোমার ছবি তোলার জন্য ডেসপারেট হয়ে থাকবে। ধ্রুবর আচমকা বলা কথাই চমকে উঠল অদিতি। লজ্জায় পড়ে গিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজতে গুজতে নিচু গলায় বলল, তেমনটা নয়, আমি তো এমনি। বাবাকে অনেক ভয় পাও রাইট? ধ্রুব নির্বিকার গলা। অদিতি অবাক হলো, ধ্রুব ওর ফ্যামিলি সম্পর্কে এসব কিভাবে জানে। অদিতি ধ্রুবর দিকে অবাক চোখে চেয়েছিল। ধ্রুব সেটা বুঝতে পেরেছে হয়তো। ও অদিতির দিকে তাকালো, এতক্ষণে বলল, অবাক হওয়ার কিছু নেই। যেদিন গুজব শুনে কেঁদে কেঁদে আমার কাছে এসেছিলে সেদিনই বুঝেছিলাম। অদিতি এবার মৃদু হাসলো, হাঁটতে হাঁটতে আনমনা হয়ে জবাব দিল, আমার ব্যবহারগুলো হয়তো মানানসই নয় সব জায়গায়। বারবার আপনাদের অপ্রস্তুত করেছি আমি, কিন্তু এই ব্যবহারগুলো আমার ইচ্ছেকৃত নয়। আমি ঢাকা শহরের সঙ্গে এখনো ফিট হতে পারিনি সম্ভবত। ঢাকা শহর নাকি বয়েজদের সঙ্গে? ধ্রুবর গম্ভীর কণ্ঠ। অদিতি থামলো, কি বলবে ভেবে পেল না বোধ হয়। ও লজ্জিত ভঙ্গিতে শাড়ির কুচি সামনে নিতে নিতে বলল, হয়তো ওইটাই। অদিতিকে না বোঝালেও ধ্রুব মনে মনে ভীষণ স্বস্তি পেল। ওর মতে ওর গার্লফ্রেন্ডও একই আচরণ বৈশিষ্ট্যের হবে। ধ্রুব ইয়ামির এত পপুলার হওয়া সত্ত্বেও নিজের হীনমন্যতা নিজেই নিজেকে ছোট করে দেখার জন্যে আজ অবধি কোনো মেয়ের কাছে ঘেঁষেনি। ওর গার্লফ্রেন্ডও হবে তেমনই। বাবার ভয় আজ অবধি ও কোনো ছেলের পাশে ঘেঁষেনি। ধ্রুব নিজেই নিজেকে খুশি হয়ে মনে মনে বাহবা দিল। হীরা জুটিয়েছে ও নিজের জন্যে। ধ্রুব রেস্টুরেন্টের দরজা খুলে অদিতিকে ইশারা করলে আগে ঢোকার জন্যে। ও ধ্রুবর চোখে একবার চেয়ে দেখল। ধ্রুব হাত দিয়ে দরজা খুলে রেখে চোখের ইশারায় অদিতিকে আগে ঢোকার জন্যে ইশারা করছে। মনে মনে ও মুগ্ধ হলো আরেকবারের মতো। ধ্রুবর থেকে চোখ সরিয়ে ভেতরে ঢুকলো। ধ্রুব তারপর দরজা ছেড়েই অদিতির পেছন পেছন রেস্টুরেন্টে ঢুকলো। সেখানে অদিতির কিছুই করা লাগলো না।
ধ্রুব নিজেই পেমেন্ট করে বিরিয়ানির প্যাকেটগুলো দুটো বড় পলিথিনে নিয়ে নিল। অদিতির ক্যারি করতে চেয়েছিল ব্যাগ, ধ্রুব মানা করে বসেছে। অগত্যা অদিতি থেমেছে। এবার দরজা খোলার সময় ধ্রুব দাঁড়িয়ে পড়ল, ওর হাত দুটো বাঁধা পলিথিন হাতে। ধ্রুব কাচুমাচু ভঙ্গিতে অদিতির দিকে তাকালে। অদিতি হেসে উঠল নিঃশব্দে। রাজার বড়াই এখানেই শেষ। তবে অদিতি আলগোছে এগিয়ে গিয়ে নিজেই দরজা খুলে দিল, তারপর ইশারা করলো ধ্রুবকে আগে যেতে। ধ্রুব এগিয়ে গেল আগে, অদিতি দরজা আটকে পেছনে পেছনে এগোলো। ধ্রুব একা একা এত কিছু বইছে, এভাবে অদিতির কেমন একটা লাগছে। ও তাই আবারও জোর করলো, পলিথিন আমাকে কাছে একটা দিন, দুটো একা সামলাচ্ছেন। ধ্রুব হাঁটার মধ্যেই নিজের মতো করেই জবাব দিল। মেয়েরা ব্যাগ ক্যারি করে না, ওসব আমাদের কাজ। অদিতি হেসে উঠল যেন কৌতুক শুনেছে। ও যেহেতু ধ্রুবর পেছনে হাঁটছে, তাই ধ্রুবকে দেখাতে পেল না ওর হাসি। অদিতি কৌতুক ভরা হাসি ঠোঁটে এনে রেখেই হাঁটতে হাঁটতে বলল, মেয়ে ছেলেদের এই নিয়ম কি কোথাও লেখা আছে? ধ্রুব হাঁটতে হাঁটতে জবাব দিল, ওগুলো আমার ভাবনা। আমি আমার মাকে কখনো ব্যাগ বইতে দেখিনি। আমি না হয় উনি বইতেন। উনি? অদিতি চিনতে পারল না। ধ্রুব এবার হাঁটার গতি কিছুটা কমালো, গম্ভীর স্বরে ছোট করে জবাব দিল, মাই বায়োলজিক্যাল ফাদার। অদিতি অবাক হলো। হয়তো বুঝতে পেরেছে ধ্রুব কোনো কারণে তার মন্ত্রী বাবার প্রতি অসন্তুষ্ট। এই সেন্সিটিভ ব্যাপারে গভীর যাওয়া ঠিক হবে না, তাই ও এই ব্যাপারে তেমন কথা বাড়ালো না। ওরা প্রায় চলে এসেছে ভার্সিটির কাছে। ভার্সিটি এরিয়ায় আসতেই ধ্রুবকে ও সালাম দিতে শুরু করেছে। ধ্রুব ওদের দিকে একবার চেয়েই চোখ সরিয়ে নিচ্ছে। অদিতি দেখছে আশেপাশের মানুষ ওকে ধ্রুবর সঙ্গে দেখে বাঁকা নজরে দেখছে। এতক্ষণ কোনো এক অজানা কারণেই স্বাভাবিক থাকলেও এবার যেন অদিতি হুঁশ ফিরল। ও নিজের মাথায় শাড়ির আঁচল তুলে নিল দ্রুত, মুখ আঁচলের এক কোণায় লুকিয়ে নিল। ধ্রুব বিরিয়ানির পলিথিন বেঞ্চের উপর রাখতে রাখতে কেন যেন অলক্ষে অদিতির দিকে তাকালো। অদিতি তখন শাড়ির আঁচল মাথায় তুলে ইতিউতি দেখছিল। ধ্রুব থমকে গেল যেন, অবাক হয়ে শাড়ির আঁচল মাথায় তুলে রাখা অদিতির দিকে চেয়ে রইল হাঁ করে। নীল শাড়িতে আঁচল মাথায় তোলা অবস্থায় সম্পূর্ণ বউ বউ দেখাচ্ছিল ওকে তখন। ধ্রুব সামনাসামনি অদিতির এমন মারাত্মক রূপ কখনোই দেখেনি। সবসময় ঢিলে সালোয়ার কামিজে ঢেকে থাকা অদিতির এমন ভুবন মোহিনী সৌন্দর্যেই থমকে রইল যেন ধ্রুব। অদিতি চলে যাবে কিনা ভাবছিল তখন। এখনো কাজ বাকি, প্যাকেটগুলো ওদেরই সার্ভ করতে হবে। একটা মানুষ শুরু থেকে এত কাজ করছে, তাকে এভাবে অর্ধেক কাজের মধ্যে রেখে চলে যাওয়াটাও তো অনুচিত। তাই ও সেভাবেই দাঁড়িয়েই রইল, অথচ ভয় এখনো কাটেনি ওর। বারবার এদিক ওদিক তাকাচ্ছে। সবাই যেতে যেতে একবার হলেও ধ্রুব অদিতির দিকে চোখ যাচ্ছিল। অদিতি সেটা বুঝতে পারছে, মূলত এই জন্যই অদিতি আরো কোণঠাসা হয়ে গেছে। ধ্রুবর এইসবে মনোযোগ নেই, ওর সম্পূর্ণ ধ্যান ধারণা অদিতির সরলতায় ঘেরা মুখের ওপর এসে আটকে গেছে। আচমকা ধ্রুব এক অদ্ভুত কাজ করে বসল। অদিতির চোখের দিকে চেয়ে নিজের মতো করে স্প্যানিশ ভাষায় বলে বসল, অ্যারেস্ট মিয়ে এনামোরাদা মি আমর। এ কি বলেছি ও? ধ্রুব কথাটা বলে নিজেই থতমত বনে গেল। ওর মস্তিষ্ক যেন এবার সচল হলো। অদিতি কথাটা শুনে ফেলেছে। ও ভ্রুকুচকে ধ্রুবর দিকে চেয়ে বলে উঠল, জি। কিছু না। ধ্রুব অদিতির দিকে পিঠ দেখিয়ে তড়িঘড়ি করে পলিথিন থেকে প্যাকেটগুলো বের করা শুরু করেছে। অথচ অদিতি বুঝতে পেরেছে ধ্রুব কিছু একটা বলেছে ওকে, চাইনিজ ভাষায় কি জানো। ধ্রুবকে তাড়াহুড়ো করে কাজ করতে দেখে ও আর সেটা নিয়ে ঘাটালো না, কাজে হাত লাগালো ধ্রুবর সঙ্গে। ওদিকে দূর থেকে সৌরভ ইয়ামিন দ্রুত অদিতির দিকে চেয়ে আছেন মুগ্ধ দৃষ্টিতে। ওর কাজ করা দেখছে, একে অপরের এতটা কাছে থাকছে, এসব কিছুই সৌরভের চক্ষু শীতল করছে জানো। উনি সবসময় পাশে থাকা সেক্রেটারিকে জিজ্ঞেস করলেন, এইটাই কি ওই মেয়ে? জি স্যার। মেয়েটার বাড়ি, নাম ধাম সব বের করো। আমি চাইছি দ্রুতই বিয়ের প্রস্তাব নিয়ে যেতে মেয়েটার বাড়িতে। ধ্রুবকে এবার আমি সারপ্রাইজ দিতে চাইছি রাহুল। আমার ছেলেটার খুশি আমি দ্রুত নিজের দুই চোখে দেখতে চাইছি। ছেলেটা আমার বড্ড একরোখা, গম্ভীর, হয়তো মুখ ফুটে নিজের পছন্দ বলবে না কোনোদিন, তবে বাবা হিসাবে আমার তো একটা কর্তব্য আছে নাকি বলো? তুমি সব ব্যবস্থা করে ফেলো দ্রুত, কেমন? ওকে স্যার। রাতের আধার ধীরে ধীরে বাড়ছে। আমন্ত্রিত অতিথিদের অনেকেই তখন অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফিরেছেন। সবে মাত্রই অনুষ্ঠান শেষ হয়েছে। কজন ছাত্রছাত্রী মিলে স্যারের আদেশে ক্যাম্পাস পরিষ্কার করছিল।
ধ্রুব তখন এক প্রকার হাওয়া বলা চলে। কোথায় গেছে কে জানে। অদিতি তখন ভাগে পড়া কাজগুলো শেষ করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাবে অবস্থা। হঠাৎ ওর পেছনে এসে দাঁড়ালেন ধ্রুবর বাবা সৌরভ ইয়ামিন। অদিতির সঙ্গে আলাদা করে দুটো কথা বলবেন ভেবেই সবাই চলে গেলেও এতক্ষণ ধরে বসেছিলেন। ধ্রুবর বাবা ডাকলেন পেছন থেকে, শোনো মেয়ে। অদিতি ব্যাগ গোছাতেই পেছন ফিরে তাকালো। সৌরভকে দেখে ও রীতিমতো চমকে ওঠে। ব্যাগ ট্যাগ ফেলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। প্রধান অতিথি স্বয়ং তাকে রাখছে। অদিতি কিছুটা গুটিয়ে গেল যেন এ কথা চিন্তা করে। ও তখন ধ্রুবর বাবাকে চিনে না, ও শুধু চিনে সৌরভ ইয়ামিন, যে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছেন। সৌরভের ডাকেই অদিতি 7 পাঁচ চিন্তা করে এগিয়ে গেল, গলার স্বর নিচু করে বলল, আসসালামু আলাইকুম স্যার। ধ্রুবর বাবা অদিতিকে জহুরি চোখে আগাগোড়া দেখলেন। বাবা হিসেবে ওনার ছেলেকে তো উনি চেনেন। চূড়ান্ত বেয়াদব, উগ্র বখাটে একটা ছেলে কেমন মেয়েকে ভালোবেসেছে সেটা উনি একবার পরীক্ষা করে দেখে নিচ্ছেন। নীল রঙা শাড়ি পরা মোটামুটি ছিমছাম ঘরনের একটা মেয়ে, মুখে আজকাল যুগের ছেলে মেয়েদের মতো একগাদা মেকআপ নেই, সামান্য কাজল চোখে, মুখের আদর ভারী মিষ্টি, সরল ভীষণ। এই অনুষ্ঠানে অনেক মেয়ে ছেলে শাড়ি টাইট ফিট করে পরে এসেছিল, আজ কজন কোমর দেখিয়ে নেচেছে সবার সামনে। অথচ এই মেয়ের এতটা মার্জিতভাবে শাড়ি পরা ওনাকে ওনার মরহুমী স্ত্রীর কথা মনে করিয়ে দিচ্ছে আজ। কারিশমা এভাবেই গা ঢেকে কোমরের দিকের শাড়িতে ডজন সেফটি পিন লাগিয়ে মার্জিতভাবে শাড়ি পরত। আজ অব্দি কেউ বলতে পারেনি কারিশমার গায়ের বাঁক কেমন ছিল। এতটা মার্জিত ছিল যে এই মেয়েটাও তেমনি অত্যন্ত মার্জিত। আজকাল ঢাকা শহরে কিছু বকে যাওয়া মেয়ের ন্যায় নয়। ব্যাস, সৌরভের বাবা মনটা অদিতিকে দেখে ভীষণ তুষ্ট হলো। সম্ভবত ছেলের বউ হিসেবে অদিতির মধ্যেই নিজের স্ত্রীর গুণগুলো উনি দেখেছেন। সৌরভ কণ্ঠে মায়া ঢেলে বলেন, কেমন আছো তুমি মা? অদিতি অবাক। উনি অদিতির ভালো মন্দ কেন জিজ্ঞেস করছেন, তবুও সম্মান রক্ষার্থে অদিতি জবাব দিল, জি ভালো স্যার, আপনি? সৌরভ যার পর নাই খুশি হলেন অদিতির আলাপে, হাসি খুশি মুখে জবাব দিলেন, ভালো আছি মা। তোমার বাড়ি কোথায়? অদিতি তখনও অবাক, ও জবাব দিল, লক্ষ্মীপুর। সৌরভ চমকে উঠলেন, জিজ্ঞাসা করলেন, লক্ষ্মীপুরের কোথায়? অদিতি জবাব দিল, ইসলামপুর স্যার। সৌরভ হুট করে কিছু যেন মনে পড়ে গেল। উনি বিস্মিত হয়ে বলেন, আরে ওখানে তো আমি গিয়েছিলাম একদিন আমার জওয়ান বয়সে, বন্ধু বান্ধব নিয়ে। আমার একটা প্রজেক্টের কাজ ছিল তোমাদের গ্রামে। গ্রামটা অনেক সুন্দর ছিল, আমরা ভীষণ এনজয় করেছিলাম। অদিতি অবাক হয়েছে বটে, দুনিয়াটা আসলেই গেল গোল। ও ভদ্রতার খাতিরে বলল, আরেকবার ওদিকে গেলে আমাদের বাড়িতে যাবেন স্যার। সৌরভ যেন হাতে চাঁদ পেলেন, খুশিতে গম করে উঠে বললেন, হ্যাঁ অবশ্যই, তোমার বাবার নাম আর বাড়ির ঠিকানাটা দিও। আমি ওদিকে বেড়াতে গেলে তোমাদের বাড়িতে ঘুরে আসতে চাই। পুরোনো দিনটা আবার ফিরে পেতে কার না ভালো লাগবে বলো তো। অদিতি এবার কিছুটা হীনমন্যতায় ভুগতে লাগলো। ওদের ওই ছোট বাড়িতে অত বড় গণ্যমান্য মানুষ যাবেন, ওদের বাড়িতে গেলে ওরা তো সেইভাবে ওনার খেয়ালই রাখতে পারবেন না। অদিতি কিছুটা দোনমনা করতে করতে বলল, হঠাৎ কোথা থেকে ধ্রুব বড় বড় পা ফেলে এগিয়ে গেল ওদের দিকে। সৌরভ আগ বাড়িয়ে অদিতিকে কিছু বলতে যাবেন, ধ্রুব তখন ওদের সামনে দাঁড়ালো এসে। ও শ্বাস প্রশ্বাস অশান্ত, চোখ দুটো মারাত্মক লাল। অদিতি সৌরভের দিকে চেয়ে যেন ফুঁসছে। ওদের কাছে এই শুরুতেই অদিতিকে দিল এক রামধমক, অদিতি জাস্ট লিভ। হঠাৎ ধ্রুবর এত বড় ধমক খেয়ে অদিতি রীতিমতো চমকে উঠে তাকালো ওই গুরুগম্ভীর একরোখা রাগান্বিত ধ্রুবর মুখের দিকে। সৌরভ নিজেই অবাক, ধ্রুব পারে না এক্ষুনি অদিতিকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। অদিতি অবাক হয়ে সৌরভের দিকেই একবার চেয়ে আবারও ধ্রুবর দিকে তাকালো, বলতে চাইল যেন কিছু। আপনি এসেছেন? অদিতিকে কিছুই বলতে দেওয়া হলো না। ধ্রুব চোখ বুঝে রেখে বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে নিজেকে শান্ত করার খুব চেষ্টা চালালো। পরপর চাপা স্বরে রাগী কণ্ঠে এটুকু বলল, অ্যান্ড সেইট লিভ রাইট নাও। ধ্রুবর এমন অদ্ভুত ব্যবহারগুলো অদিতির কাছে সম্পূর্ণ নতুন। ধ্রুব ওর মতো স্বল্প পরিচিত এক মেয়ের সঙ্গে এভাবে কথা বলছে, ভাবতেই অবাক হচ্ছে অদিতি। অদিতি অপমানিত ভঙ্গিতে সৌরভের দিকে তাকানো, ভদ্রলোকের মুখটা শুকনো লাগছে, ভয়ঙ্কর অপমানিত বোধ করছেন যেন। অদিতি বুঝল না ধ্রুব হঠাৎ এমন করে রেগে গেল কেন, তাও একজন গণ্যমান্য অতিথিকে অপমান করছে। অদিতি ধ্রুবর রক্তচক্ষু দেখে কিছু জিজ্ঞেস করার সাহস পেল না।
সৌরভকে আস্তে করে সালাম করে চলে গেল এখান থেকে। ও যেতেই ধ্রুব এবার চোখ লাল নিয়ে দৃষ্টি ফেলল সৌরভের দিকে। ধ্রুব যেন নিজের মাঝেই নেই, কিছু একটা হারিয়ে ফেলার ভয় ও নিদারুণভাবে জর্জরিত। সৌরভ ছেলের কাছে কিছুটা বিরক্ত হয়ে বললেন, আমরা কথা বলছিলাম। ধ্রুব হাসল অতিষ্ঠ ভঙ্গিতে, কোমরে এক হাত রেখে আরেক হাতে বাম চোখে ডলে আবার সৌরভের দিকে তাকালো। তারপর তাচ্ছিল্য নিয়ে বলল, কথা বলছিলেন অদিতির সঙ্গে? কেন হঠাৎ ওর সঙ্গে? কি আপনার পছন্দ হয়েছে? ওকেও বিয়ে করতে চাইছেন? সৌরভ নিজের ওরসজাত সন্তানের মুখে এমন সস্তা ছোট লোকের কথা শুনে ভয়ঙ্কর লজ্জায় পড়ে গেলেন। ছেলের মুখে ছেলের বউ নিয়ে এমন কথায় তার কান থেকে ধোঁয়া বের হতে লাগলো। উনি এত বড় কথা সহ্য করতে পারলেন না। আঙুল উঁচিয়ে শাসিয়ে উঠলেন ছেলেকে। ভদ্রভাবে কথা বলো ধ্রুব, ও আমার মেয়ের বয়সী। ধ্রুব হাসে ভ্রু বাঁকিয়ে নিজস্ব ভঙ্গিমায় পড়ে, মিস ত্রিনাও তো আমার জানা মতে তোমার মেয়ের বয়সী ছিল, রাইট? ওকে বিয়ে করতে পারলে অদিতি কেন নয়? সৌরভ চোখ রাঙালেন, বললেন, টিনা মোটেও মেয়ের বয়সী ছিল না। ওর আমার এজ গ্যাপ সবে 13 বছরের। সেখানে আমার আর তোমার আপন মায়ের সঙ্গে বয়সের গ্যাপ ছিল 10 বছর। রাগে বিবেক হারিয়ে ফেলো না ধ্রুব। ওহো, ওপস, ভুল হয়ে গেল। ধ্রুব হাসি যেন মস্করা করছেন সৌরভ ওর সঙ্গে। সৌরভ নিজের রাগ সামলালেন। ছেলের এমন উচ্ছৃঙ্খল আচরণের জন্য যদি কেউ সবচেয়ে বেশি দায়ী হয় তবে সেটা উনি নিজে। কথাটা আর কেউ না জানুক, উনি তো জানেন। তাই উনি ধীরে গলায় ছেলের ভুল বোঝাটা শুধরে দিতে চাইলেন, বললেন, তোমার জন্য অদিতির বাড়িতে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাইছিলাম ধ্রুব, বুঝলে? ধ্রুব হতভম্ব হয়ে তাকালো সৌরভের দিকে। চূড়ান্ত অবাক হয়ে বলল, তোমাকে কোনো ব্লাডি রাস্কেল বলেছে আমি অদিতিকে বিয়ে করতে চাই? সৌরভ বললেন, বাবা হই আমি তোমার। তোমার চোখ দুটো আমার চেনা আছে। বাবা হই? হো গড! ধ্রুব আবারও কপাল চুকে অতিষ্ঠভাবে হাসে। তারপর বহু কষ্টে হাসি থামিয়ে বলে বসল, বাবা যদি হতেই তাহলে আমার মা অসুস্থ থাকা অবস্থায় পরকিয়া করে বেড়াতে না। আমার মা ক্যান্সারে বিছানায় শুয়ে কাতরে যাচ্ছিল, আর তুমি তার ওই নাজুক অবস্থায় ঘরের বাইরে মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিলে। সৌরভ হতভম্ব। ছেলের এহেন বিশ্বাসে তিনি বিস্ময় নিয়ে বললেন, আমি পরকিয়া করিনি ধ্রুব। টিনার সঙ্গে আমার দেখা হওয়ার অনেক আগে হলেই আমি তোমার মা মারা যাওয়ার পরেই ওকে ভালোবেসেছি। ও কখনোই তোমার মা জীবিত থাকা অবস্থায় আমাদের দুজনের মাঝে আসেনি, বুঝলে? ধ্রুব হাসল টিটকারি করে বলল, ও তাই তো। মা মারা যাবার 2 মাস পরেই আমার ঘরে সৎমা এমনি এমনি এসে গেছিল, রাইট? সৌরভের রাগ লাগছে তবুও আজ সব বলা দরকার এই ভেবে বললেন, বিয়েটা আমি তোমার জন্যই করেছি ধ্রুব। তুমিও সেটা জানো। আমাদের ঘরটা নারীবিহীন উচ্ছন্নে চলে যাচ্ছিল, তুমি বিপথে চলে যাচ্ছিলে। তাই আমি আমাদের সবার কথা ভেবেই। ধ্রুব সৌরভের দিকে চেয়ে চেঁচিয়ে উঠে, এবার না, তুমি শুধু স্বার্থপরের মতো নিজের চিন্তা করে বিয়ে করেছিলে। আমাকে এখানে খবরদার টানবে না। আমার ভালো তুমি কোনো দিনই চাওনি। সবার মধ্যে এভাবে চিৎকার করে কথা বলায় সৌরভ লজ্জায় আশেপাশে তাকালেন। কেউ নেই এদিকে। তবুও তিনি আর ভরা মজলিসে অপমানিত হতে চাইলেন না। এখন ধ্রুব অন্ধভাবে ওনার প্রতি রেগে আছে। যে রাগ শুরু হয়েছিল ধ্রুব যখন 10 বছর বয়স, আজ ধ্রুব 25 বছরের ছেলে। এতটা বছর সে অনেক যত্ন নিয়ে বাবার প্রতি এই রাগ অভিযোগগুলো পুষেছে। এত সহজে এগুলো মিটবে না। ওকে এখন কিছু বোঝানো মানে শুধু শুধু সময় নষ্ট করা। পাশ থেকে স্যারকে চুপ দেখে সেক্রেটারি রাহুল নিচু গলায় ধ্রুবকে বলল, তোমার বাবা চাইছেন তুমি তোমার পছন্দের মানুষকে বিয়ে করে সুখে থাকো, তাই বলছিলেন। ধ্রুব বাকিটা আর শুনলই না, চেঁচিয়ে উঠল আবার, ওহ গড, প্লিজ দয়া করে আমার লাইফের দখল দেওয়া বন্ধ করো সবাই। আমি কাকে বিয়ে করব এটা আমি জানি। আমি চেয়েছি তোমার ফালতু ওই সাহায্যগুলো। তোমরা আবার আমার লাইফ এলোমেলো করে দিতে উঠে পড়ে লেগেছ, যেখানে আমি মাত্র মাথাটা উঁচু করা শিখেছি। ধ্রুবর সামনে সৌরভ ইয়ামিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। ছেলের এই চূড়ান্ত বেয়াদবিগুলো তার হজম হচ্ছে না। সৌরভ বহু কষ্টে নিচু আওয়াজে বললেন, আমি ভেবেছি যদি আরেকবার তোমার লাইফটা গুছিয়ে। আমি বলেছি? ধ্রুব আবারও চেঁচালো। সৌরভ কথার খেই হারিয়ে বললেন। পাশ থেকে রাহুল নম্র কণ্ঠে ভয় নিয়ে ধ্রুবর কাঁধে হাত রাখলো, বলল, ধ্রুব আস্তে কথা বলো প্লিজ, তোমার বাবার হাই প্রেশার আছে। ধ্রুব শুনেই চোখ বুঝে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। নিজেকে রাগ কন্ট্রোল করে একটা সময় নিজেকে শান্ত করে চাপা স্বরে লাল চোখ নিয়ে বলল,
আমি আমার বিয়েতে তোমায় বলবোই না, চিন্তা নেই। বিয়ে যেদিন করতে ইচ্ছে হবে না, জাস্ট কাজী অফিসে গিয়ে কাজ সেরে বউ নিয়ে চলে আসবো। তোমার লোক দেখানো দায়িত্বগুলোর আমার দরকার কখনো ছিলই না, ভবিষ্যতেও হবে না। সৌরভ মাথা তুলে ছেলের দিকে তাকালেন। বুকটা আবার ভারী হচ্ছে তার। বুকের ব্যথা ক্রমশ বেড়ে যাচ্ছে। ধ্রুব হয়তো চিন্তাও করেনি এই কথাগুলো একটা বাবার জন্য কতটা পীড়াদায়ক। বাবা হিসেবে একজন পুরুষকে ব্যর্থ অনুভব করিয়ে ফেলতে পারে মুহূর্তেই। ধ্রুব কথাটা বলে আর এক মুহূর্ত অপেক্ষা করল না, বড় বড় পা ফেলে বাইকের দিকে এগিয়ে গেল। সৌরভ বুকে হাত দিয়ে পাশে থাকা চেয়ারে ধপ করে বসে পড়লেন। রাহুল দ্রুত ব্যাগ থেকে ইনহেলার আর প্রেসারি ঔষধ বের করে দিল ওনাকে। সৌরভ সেগুলো ধরলেনই না, ছেলের যাওয়ার দিকে টলমলো চোখে চেয়ে থাকলেন। ধ্রুব মারাত্মক স্পিডে বাইক চালাচ্ছিল। ওর হাত আজ কাঁপছে রীতিমতো, শরীর হেলে পড়তে চাইছে, তবু স্পিড কমাচ্ছে না। আজ এই রাস্তায় মরে পড়ে থাকলেও ধ্রুবর আফসোস হবে না। শালা জিন্দিগির প্রতি ঘৃণা ধরে গেছে রীতিমতো। একটা তামাশা চলছে ওর লাইফে। ধ্রুব বারবার গাড়িগুলো ওভারটেক করছিল, যেন আজ কোনো রকমে মরে যেতে পারলেই ওর তৃপ্তি। ধ্রুবর ফোন পকেটে বারবার পাচ্ছে। কয়েকবার বেজে ফোন কাটলো, ধ্রুব ফোন রিসিভ করলো না। ওর চোখ দুটো ঠুলছে, যেন লুটিয়ে পড়বে এক্ষুনি। হয়তো পুরনো মেন্টাল ট্রমাটা আবার হানা দিতে চাইছে। বারবার ফোন বাজছিল, তাই একসময় অতিষ্ঠ হয়ে বাইকের স্পিড কমিয়ে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে তানিয়ার গলার আওয়াজ শুনতে পেল। কাঁদতে কাঁদতে বলছে, ধ্রুব ভাই, অদিতি। গাড়ির শাসা আওয়াজে ধ্রুব কিছুই শুনতে পাচ্ছে না। তানিয়ার কাছে ওর নাম্বার দেওয়া ছিল, যেন অদিতির খোঁজ নিতে পারে। তানিয়ার সাহস হবে না বিনা কারণে ধ্রুবকে কল দেওয়ার। অদিতির হয়তো কিছু প্রয়োজন, তাই ধ্রুব বাইকে একপাশে সাইডে করলো। কান থেকে ফোন চেপে জিজ্ঞেস করলো, শুনতে পাইনি আমি, এখন বলো। তানিয়া হাঁপাচ্ছে ও কান্না আটকে অশান্ত হ্রাস ফেলতে ফেলতে বলল, ভাইয়া, অদিতিকে পাওয়া যাচ্ছে না 2 ঘন্টা ধরে। হঠাৎ ধ্রুবর বুক কেঁপে উঠলো যেন। এমনিতেই অ্যাংজাইটি অ্যাটাকের মতো হচ্ছিল, তার উপর এই খবর। ধ্রুব মনের মধ্যে নেগেটিভ কিছু ভাবতে চাইছে না, শান্ত থাকার চেষ্টা করে বলল, হোস্টেলে ফিরে নিও। না ভাইয়া, ও হোস্টেলে নেই। আশেপাশের জায়গাগুলো খোঁজা হয়েছে, কোথাও নেই। কেউ কেউ বলছে অদিতিকে লাস্টবার কতগুলো ছেলের সঙ্গে নাকি দেখেছে কজন। ধ্রুব অবিশ্বাস নিয়ে বলল, অদিতি ছেলেদের সঙ্গে? কে দেখেছে ওটা? ভাইয়া, আমাদের ক্লাসমেট কজন, আমরাও বিশ্বাস করতে পারছি না এটা। তানিয়া থামলো এবার। ধ্রুব চোখ বন্ধ করে কিছু একটা ভাবার চেষ্টা করলো। ওর মন এবার কুড়াকতে শুরু করেছে। আবারও মনের মধ্যে কিছু একটা হারিয়ে ফেলার শূন্যতা অনুভব করছে, যেমনটা অনুভব করতো ওর মা মারা যাবার পরে। ধ্রুবর বুক ধুকপুক করছে। ও অতিষ্ঠ ভঙ্গিতে নিজের বুকের বাঁ পাশটা কুর্তির ওপর খামচে ধরল। ধ্রুবর অস্থিরতা বাড়ছে ও বহু কষ্টে উচ্চারণ করলো কথা, হোস্টেলের সিসিটিভি ফুটেজ চেক করো তানিয়া, আমি আসছি। ধ্রুব বাকি কথা শোনার আগে এক মুহূর্তের মধ্যেই বাইক এসে টানে ঘুরিয়ে ফেললো ভার্সিটির দিকে। তারপর বাড়িয়ে দিল বাইকের স্পিড। আশেপাশের গাড়ি, বাইক, সিএনজি চলছে। একটা বাইকের এত স্পিড দেখে সবাই বারবার তাকাচ্ছিল ধ্রুবর দিকে। ধ্রুবর এসবে পরোয়া নেই। ওর ঘাম হচ্ছে ভীষণ। ও এক হাতের পিঠে কপালের ঘাম মুছে স্পিড বাড়াচ্ছে ক্রমশ। ওর বুক ধুকপুক করছে ভীষণ, যেন অদিতির কাছে উড়ে পৌঁছে গেলেই ওর শান্তি। মায়ের পর আর কাউকে হারিয়ে ফেলার শক্তি সম্ভবত ওর আর নেই। ধ্রুবর বুকে ব্যথা করছে, ক্রমশ অসুস্থ হয়ে যাচ্ছেও, মাথা ফেটে যাচ্ছে। আগের রোগের সিমটম দেখা যাচ্ছে। ধ্রুব ঠকিল। বিড়বিড় করে নিজের বুকের বাঁ পাশে চাপড় দিতে দিতে বলল, ও ঠিক আছে, সেফ আছে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। এসবের মধ্যেই হঠাৎ করে ধ্রুব উপলব্ধি করলো ওর নিজের জীবনের থেকেও এখন ইম্পর্টেন্ট কেউ আছে ওর জীবনে, যে হারিয়ে গেলে, যার গায়ে সামান্য আঁচড় লাগলে ধ্রুব ইয়ামিন পাগল পাগল হয়ে যায়। সেই মেয়েটা এখন নিখোঁজ, তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে ও। একটা আয়োজিত ঝমকালো রাত অদিতি হারিয়ে যাওয়ার খবরে যেন মুষড়ে পড়ল। রাতের অন্ধকার বাড়ছিল ক্রমশ, সেই সঙ্গে বাড়ছে ধ্রুবর বুকের ব্যথাগুলো। ওই ব্যথাগুলো ধ্রুবকে উন্মাদ করে দিয়েছে। ধ্রুব আজ যেন নিজের মধ্যেই নেই। কোনো রকম নিজের মানসিক অসুস্থতাকে ঠেলে এড়িয়ে ধ্রুব বাইক নিয়ে পৌঁছালো হোস্টেলের বিল্ডিংয়ে। অফিস রুমের সামনে যেতেই দেখে রুমের সামনে অদিতির ডিপার্টমেন্টের অনেকেই জড়ো হয়ে আছে। অফিস ম্যানেজার হাঁক ডাক ছেড়ে সবাইকে সামলানোর চেষ্টা করছে।
কিছু থেকে বাকি সবাইকে চলে যাওয়ার জন্যে বারবার বলছে। ধ্রুব বাইকের চাবি পকেটে ঢুকাতে ঢুকাতে অধৈর্য ভঙ্গিতে বড় বড় পা ফেলে অফিস রুমে ঢুকে গেল। ধ্রুবকে দেখেই ওরা কম্পিউটারের সামনে থেকে সরে দাঁড়ালো। ধ্রুব ধপ করে কম্পিউটারের সামনে চেয়ারে বসে গেল। পুরো হোস্টেলের গত 2 ঘন্টার সিসিটিভি ফুটেজ উন্মাদের ন্যায় চেক করে যেতে লাগলো একের পর এক। পাশ থেকে ইমন ধ্রুবকে এভাবে মাউস কিবোর্ডে চাপতে দেখে কাঁচুমাচু ভঙ্গিতে বলল, সিসিটিভি ফুটেজে কিছুই নেই ধ্রুব, আমরা খুঁজেছি। ধ্রুব চোখ বুঝে শ্বাস ছাড়ল, তবুও হাল ছাড়ল না। আবার লেগে গেল চেক করতে। ওর হাতের ভেন্সগুলো যেন এখন আরো বেশি ফুলে উঠেছে। ফোল্ড করা কুর্তির হাতার দিকটা নীল নীল ভেন্সে আরো আকর্ষণীয় হয়ে যাচ্ছে। কিন্তু ইমন সেগুলো দেখেই চমকে উঠল। ধ্রুব কি আবার অসুস্থ হয়ে যাচ্ছে? ওর মেন্টাল ট্রমা এলে ভেন্স পুড়ে যায়, সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ারও রেকর্ড আছে। ইমন ধ্রুবর দিকে তাকিয়ে রইল। এখন ধ্রুবকে কিছুই বলা যাবে না। এই মুহূর্তে ও বন্ধু ফন্ধু দেখবে না। পাশ থেকে তানিয়া বলল, ভাইয়া আমরা সব খুঁজে ফেলেছি, অদিতিকে দেখা যায়নি হোস্টেলের আশেপাশে। কিছু খুঁজে না পেয়ে ধ্রুব এবার হার মানল। কম্পিউটারে কিবোর্ড ছেড়ে দিয়ে 2 হাতে মুখ ঢোলে মুখে হাত চেপে বসে রইল কিছুক্ষণ, যেন কিছু একটা ভাবছে সে। অদিতি, ধ্রুবর বাবা, রাজনীতি, এই ব্যাপারগুলো মেলানোর চেষ্টা করছেও। তারপর একদম হঠাৎ ধ্রুব চেয়ার থেকে উঠে পড়ল। বাকিরা তখনও অবাক চোখে এক উন্মাদ প্রেমিককে দেখে যাচ্ছিল। ধ্রুব অফিস রুমের বাইরে গিয়ে সবার দিকে তাকালো। সবাইকে জহুরি চোখে দেখলো কারো মুখের এক্সপ্রেশন কেমন, সবাইকে চিন্তিত দেখাচ্ছে। ধ্রুব তাই ওদেরকে সন্দেহ করলো না, বরং কথা তুলল গমগমের স্বরে, বলল, অদিতিকে কেউ দেখেছো আজ? কেউ দেখে থাকলে কোথায় অ্যান্ড কখন দেখেছিলে, মনে পড়ছে কিছু? পাশ থেকে এক ছেলে ক্লাসমেট কিছুটা উঁচু কণ্ঠে বলল, আমি দেখেছিলাম ভার্সিটির গেটের সামনে, ওকে দেখা গিয়েছিল লাস্টবার কতগুলো ছেলেদের সাথে। ধ্রুব থামলো, জিজ্ঞেস করলো, ছেলেগুলোকে চেনো? ছেলেটা উত্তর দিল, মনে হয় না আমাদের ভার্সিটির কেউ, বাইরের কেউ লাগছিল। ধ্রুব চোখ বুঝে কিছু একটা ভাবার চেষ্টা করে, তারপর হুট করে কি মনে করে ছুট লাগালো সামনের দিকে। পেছনে ইমন দৌড়ে আসছে। ধ্রুব ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে পড়ল। দারোয়ান তখন নাক ডেকে ঘুমাচ্ছিল। ধ্রুব ওর সামনে দাঁড়িয়ে অপেক্ষা করলো না আর, তাকে না জাগিয়ে পকেট থেকে গেটের চাবি বের করে গেট খুলে ফেলল। ইমন ধ্রুবর কাণ্ড আর দারোয়ানকে এখনো মরার মতো ঘুমোতে দেখে ওর হাসি পেয়ে গেল, তবে ওর হাসি ঠোঁটে আসছে না। ধ্রুবর অতিরিক্ত উন্মাদনা দেখে ধ্রুব অফিস রুমের দিকে যেতে যেতে ইমনকে বলল, অদিতি ভার্সিটি থেকে বেরোয়নি, তার মানে ভার্সিটির সিসিটিভি ফুটেজ দেখা লাগবে। তুই ম্যানেজার থেকে অফিস রুমের চাবি নিয়ে আয়, কুইক। ইমন হাঁটা থামিয়ে দাঁড়িয়ে বলল, কিন্তু চাবি তো ওনারা আমাকে দেবেন না, তুই গেলে হয়তো তোকে। ধ্রুব হাঁটতে হাঁটতে জবাবে বলল, গিয়ে বল ধ্রুব ইয়াবি চেয়েছে, যা। ইমন এক দৌড়ে গেল। চাবি নিয়ে আসতেই ধ্রুব তালা খুলে ভেতরে ঢুকলো। ম্যানেজার মাঝরাতে ঘুম ভেঙে সতর্কভাবে পাশে দাঁড়িয়ে আছে। বলা যায় না এই বকাটে ছেড়ে আবার কোন কাণ্ড করে বসে। চাবি না দিলে চাকরি থাকবে না, আবার দিলেও বিপদ। ধ্রুব কম্পিউটারের সামনে বসে দেখছে সব। পাশে ইমন ঝুঁকে আছে কম্পিউটারের দিকে, দুজনের তীক্ষ্ণ চোখ দুটো স্থির স্ক্রিনে। হঠাৎ ধ্রুবর ভ্রু কুচকে গেল। ইমনও অবাক হয়ে বলল, এই এটা ওই ছেলেগুলো না যাদের তুই পিটিয়েছিলি তোদের ফ্যাক্টরিতে ঝামেলা করার জন্য? ধ্রুব ঝুঁকে এলো অনেকটা স্ক্রিনের দিকে, ভালো করে এক নজরে কাজগুলো দেখলো। ওরা রাত 9টা থেকে ভার্সিটির গেটের সামনে খুরখুর করছে। ধ্রুব বেরিয়ে আসার সময় যে যার জায়গায় লুকিয়ে পড়েছিল। ধ্রুব যেতেই আবার বেরিয়েছে। যেই না অদিতি বেরিয়েছে, ওরা সবাই মিলে ওর পিছু নিয়েছিল। অদিতি সেটা বুঝে ভয়ে সেটিয়ে দ্রুত পা চালিয়েছিল। ওদের মধ্যে একজন আচমকা অদিতির সামনে দাঁড়িয়ে গেল। তারপর অদিতির ব্যাগ নিয়ে টানা হ্যাঁচড়া করলো কিছুক্ষণ। অদিতি ভয়ে কেঁদে ফেলেছে, বারবার কিছু বলছে ওদের। তারপর ওদের সামনে একটা গাড়ি এসে থামলো। মুখোশ পরা একটা ছেলে গাড়িতে বসা। ওই ছেলেগুলোই অদিতিকে জোর করে গাড়িতে তুলে নিল। গাড়ি অদিতিকে নিয়ে চলে গেল। গাড়ির নাম্বার D189-260। এসব কিছু দেখে ধ্রুবর রাগ আর দেখে কি, ও চেয়ার থেকে উঠে কম্পিউটার তুলে ফেলেছে হাতে। আছাড় দেওয়ার জন্যে পাশ থেকে ম্যানেজার তটস্থ হয়ে চেয়ে আছে। ধ্রুবকে আটকাতে গেলেই বিপদ। এদিকে ইমন দ্রুত ধ্রুবকে আটকে ফেলল। কি করছিস? রাগ বলছি।
ধ্রুবর হাত থেকে কম্পিউটার কেড়ে নিয়ে জায়গায় রাখলো ইমন। ধ্রুব রাগে হাঁপাচ্ছে, রাগে ওর কপালের রগ অবধি ফুলে গেছে, চোখ দুটো মারাত্মক লাল। ধ্রুব এবার নিজের রাগে সহ্য করতে না পেরে পা দিয়ে লাথি দিল চেয়ারে। চেয়ার ভেঙে গিয়ে মাটিতে পড়ল। ধ্রুব ওই ভাঙ্গা চেয়ারটাকেই শূন্যে তুলে আছাড় মারো, গর্জে উঠল ভয়ঙ্কর ভাবে। শোরের বাচ্চাগুলো আমার কলেজে হাত দেওয়ার সাহস কই থেকে পাইলো? ধ্রুব আর এক মুহূর্ত দাঁড়ায় না, ভাঙা চেয়ার ডিঙিয়ে বেরিয়ে আসে। ইমন পিছু পিছু দৌড়াচ্ছে। ধ্রুব বড় বড় পা ফেলে যাচ্ছে, আর রাগে অন্ধ হয়ে আশেপাশে পা যাচ্ছে, তাতেই লাথি বসাচ্ছে। ওর মেজাজ আরও যেন চূড়ান্ত উগ্র। ইমন ভয় পাচ্ছে আজ ধ্রুব কাউকে খুন করেও ফেলতে পারে। ও কি করবে, কিভাবে সামলাবে ধ্রুবকে ভেবে পাচ্ছে না। ধ্রুব বাইকে উঠল, ইমন দ্রুত পেছনে উঠে বসল। বাইকের গতিও স্বাভাবিক না, পাগলা ঘোড়ার ন্যায় ছুটছে। ইমন দু হাতে বাইক চেপে দোয়াদুরুদ পড়ছে। যে স্পিড বাইকের যে কোনো সময় মোড়ে ভুটটুট হয়ে যেতে পারে। ধ্রুব ওই গ্যাংয়ের ডেরায় গিয়ে বাইক থামালো। বাইকের চাবি না খুলে বড় বড় পা ফেরে এগোচ্ছিল। মাটিও হয়তো ধ্রুবর হাঁটতে আজ ব্যথা পাচ্ছে। ইমন দ্রুত বাইকের ইঞ্জিন বন্ধ করে চাবি নিয়ে ধ্রুবর পিছু পিছু ছুটল। ছেলেগুলো তখন হই হুল্লোড় করে মেঝেতে বসে কাঠ খেলছিল। ধ্রুব সোজা ঢুকে মুহূর্তের মধ্যেই ওদের মধ্যমহী শাহিনের কলার ধরে শূন্যে তুলে ফেলল। ওই অদিতির গায়ে হাত দিয়েছিল। শাহিনের কলার ধরে শূন্য তুলে ফেলতেই শাহিন বড় বড় চোখে তাকালো। কিছু বুঝে ওঠার আগেই ধ্রুব নিজের কপাল দিয়ে ওর নাকে একটা ঘুষি বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে নাক দিয়ে ওর গল গল করে রক্ত পড়তে থাকলো। ধ্রুব রীতিমতো জানোয়ারের মতো ওই ছেলেটাকে মাটিতে নামিয়ে এবার ওর ঘাড় চেপে ধরে দেয়ালে মধ্যে ঠুকতে লাগলো। আর প্রতিবার হিংস্র দানবের ন্যায় বলতে লাগলো, শি ইজ মাই ওমেন, মাই ওমেন। তুই কোন সাহস ওর গায়ে হাত দিছস খানকি পোলা? শাহিন আচমকা আক্রমণ সামলাতে পারেনি। ওর গায়ে আর একটু জোর নেই পাটা আক্রমণ করেন। ও বারবার বারবার মাফ চাইতে লাগলো, কেঁদে দিল ব্যথায়। বা ভাই মাফ কইরা দেন, আর হইব না। না। ধ্রুব বারবার বারবার দেয়ালে ঠুকছে ওর মাথা। এবার সিংহের মতো গর্জে উঠে বলল, কই আছে অদিতি, বল শোরের বাচ্চা। শাহিনের নাক মুখ ঠেকতে লাগছে দেয়ালের সঙ্গে। ও হাঁপাতে হাঁপাতে বলল, আপনাদের ভার্সিটির সামনে বাঙ্গা পোড়া বাড়িতে। বাকিরা ধ্রুবর এমন হিংস্রতা দেখে শাহিনকে এই অবস্থায় রেখে পালিয়ে গেল তৎক্ষণাৎ। ইমন ওদের ধরতে চেয়েছিল, পেছন থেকে পারেনি। জানের ভয়ে ইমনকে রীতিমতো ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। ধ্রুব এবার শাহিনকে মাটিতে ফেলে লাথি দেওয়া শুরু করলো। এক একটা লাথি শাহিনের পেট অবধি পেঁচিয়ে ফেলছে যেন। শাহিনের কপাল ফেটে গেছে, চোখ উঠে গেছে, যে কোনো মুহূর্তেই মরে যাবে। ইমন এবার দ্রুত ধ্রুবকে আটকালো। দুহাতে ধ্রুবকে পেছন থেকে জড়িয়ে ধরে গায়ের জোরে আটকাচ্ছে। ও মরে যাবে ধ্রুব, খোদার কসম। থাম বন্ধু, থাম, অনেক হয়েছে, থাম থাম। ধ্রুব তবুও থামছে না। ওর মানসিক অসুস্থতা এবার পুরোটাই এফেক্ট ফেললো শাহিনের ওপর। শাহিন ততক্ষণে অজ্ঞান হয়ে শরীর ছেড়ে দিয়েছে। ধ্রুব ওর কলার ধরেছিল। কলার ওর হাত থেকে খসে গেল, রুজিয়ে পড়ল শাহিন মাটিতে। ওই অজ্ঞান অবস্থাতেও আরও কয়েকটা লাথি পড়ল শরীরে। শাহিন হুঁশে নেই। ইমন দ্রুত ধ্রুবকে আটকে দিল। ধ্রুব নিজের মধ্যে নেই। ওকে শান্ত করতে হবে, না হলে আজ যা হবে তার জন্য পরে দুজনেই ফেসে যাবে। ইমন দ্রুতকে ধ্রুবকে জড়িয়ে ধরে ফেলল। ধ্রুব কিছুক্ষণ ছোটাছুটি করলো, ধস্তাধস্তি করলো। ইমন তবুও ছাড়লো না, বরং ধ্রুবর শক্ত পিঠে হাত দিয়ে থাপ্পড় দিতে দিতে অধৈর্য ভঙ্গিতে বলতে লাগলো, কুল ধ্রুব, শান্ত হ ভাই, শান্ত হ। একটা সময় ধ্রুব ধীরে ধীরে শান্ত হলো, নেতিয়ে পড়লো ইমনের গায়ের ওপর। ইমন ধ্রুবকে দ্রুত আগলে নিল, বলল, বাইক আমি চালাচ্ছি, তুই অসুস্থ। ধ্রুবর মনে পড়ে গেল আবার অদিতির কথা। ইমনকে ফেলে এগিয়ে গেল বাইকের দিকে। বাইক চালাতে চেয়েছিল শুরুতে, ইমন ওকে সরিয়ে নিজে সামনে বসল, তারপর দিল এক টান। ধ্রুব অস্থির, বারবার বলছে জোরে চালাতে। ইমন হতাশ হয়ে নিজের বাইকের স্পিড দেখে তো আরেকবার আয়নায় অস্থির ধ্রুবকে দেখে। ও পুরোটা রাস্তা নিজেই নিজেকে প্রবোধ দিয়ে শান্ত করে রাখলো। ভাঙা বাড়ির সামনে আসতে ধ্রুব বাইক থেকে নামলো, দৌড়ে বাড়িটার সামনে। ধ্রুবকে আসতে দেখে এক একজন হুড়মুড়িয়ে পালিয়ে গেল জায়গা ছেড়ে। ধ্রুবর এখন ওদিকে মন দেওয়ার সময় নেই। ওর পুরো মাথা ভর্তি চেপে আছে অদিতি, যে মেয়েটা ভয় পায় ভীষণ ছেলেদের। ওই মেয়েকেই আজ ছেলেরা তুলে নিয়ে গেছে।
ধ্রুব ওই মেয়ের সামনে একটা ছেলে হয়ে কি করে মুখ দেখাবে? দরজা খোলা। ধ্রুব উদ্ভ্রান্তের ন্যায় ঘরে ঢুকতেই দেখতে পেল অদিতিকে। দড়ি দিয়ে ওর হাত পা বাঁধা ফেলে রেখেছে ওকে মেঝেতেই। শাড়ি এলোমেলো, চুল এলোমেলো, কোমরের মেঝে জুড়ে লাল ছোপ ছোপ ভেজা রক্তের দাগ। ধ্রুব যখন দরজা ভেঙে ঢুকে তখন অদিতি নিভু নিভু চোখে দেখেছে ধ্রুবকে। ওর বুকে সাহস এলো, যেন বহু কষ্টেই ক্ষীণ কণ্ঠে ডাকলো, ধ্রুব। ধ্রুব দরজার সামনে বিধ্বস্তের ন্যায় দাঁড়িয়ে। ওর চোখ টলমলে, ঘামে ভেজা পুরো গা, চুল এলোমেলো, কুর্তি এবড়ো থেবড়ো। অদিতির চোখ নিভে যাচ্ছে, বহু কষ্টে চোখ তুলে আছে সে। ওর চোখ দুটো স্থির ধ্রুবর দিকে। অদিতিকে এভাবে দেখে ধ্রুবর শরীর হেলে পড়েছে যেন। ৫-৫টা ঘন্টা পর মেয়েটাকে চোখের সামনে দেখছে ও। রেখে গিয়েছিল সহি সালামত, অথচ পেল রক্তাক্ত অবস্থায়। বুকটা ফেটে যাচ্ছে ধ্রুবর অদিতিকে এভাবে দেখে। ইমন তখন দ্রুত অদিতির হাত পায়ের বাঁধন খুলছিল। ধ্রুব উদ্ভ্রান্তে নাই ঢুলতে ঢুলতে ধীর পায়ে এগিয়ে আসছে অদিতির দিকে। ও হাঁটু ভেঙে ঢুলতে ঢুলতে ধপ করে বসে পড়ল অদিতির পাশে। ধ্রুব বসতেই ইমন একটু দূরে গিয়ে দাঁড়ালো। ধ্রুবর ওর পাশে বসে টলমল চোখে অসহায়ের মতো অদিতির দিকে চেয়ে রইল। তারপর কি হলো আচমকা? অদিতিকে ওই অবস্থায় দেখেও নিজেকে আর একটুও সামলাতে পারল না। দুহাতে আচমকা অদিতিকে টেনে উঠিয়ে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে ফেলল। অদিতির চোখ বুঝে ফেললে আরো জোরে জোরে শ্বাস টানল। শ্বাসকষ্ট হচ্ছে ওর এই মুহূর্তে। তার উপর ধ্রুবর এমন ছোঁয়া। ধ্রুব আজ আর জাতপাত মান সম্মান কিছু ভাবে না। শক্ত করে অদিতিকে জড়িয়ে ওর ঘাড়ে মুখ ঢুবিয়ে নিঃশব্দে চোখের জল ছেড়ে দিল। অদিতি চোখ বুঝে আছে, ওর গায়ে এক ফোঁটা শক্তি নেই ধ্রুবকে আটকানোর, কথা বলে মানা করার। হঠাৎ করে যেন ধ্রুবর ছোঁয়া ভালো লাগলো অদিতি। খরা বুকের মধ্যে এতক্ষণে যেন পানির ঢল নেমে এলো। অদিতি চোখ বুঝে জুড়ে শ্বাস ছাড়ে। দুর্বলভাবে গা পুরোটাই এড়িয়ে দিল ধ্রুবর বুকে। ধ্রুব সঙ্গে সঙ্গে অদিতিকে আগলে ধরে, আরো শক্ত করে জড়িয়ে ধরল। ওর যেন তাতেও শান্তি নেই। ওই মেয়েটাকে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারলে আজ ওর শান্তি তৃপ্তি। ধ্রুব অস্থির আচরণ করছিল। অদিতির ঘাড় থেকে মুখ তুলে চোখ মুছে অদিতির মুখটা দুহাতে আগলে ধরল। বারবার ওর চুল গুছিয়ে দিচ্ছে, মাথায় ফু দিচ্ছে, যেন ব্যথা কমে যায়। কি করবে, কি করা যায়, কি করলে মেয়েটা একটু শান্তি পাবে, ওর আত্মা ঠান্ডা হবে, ও নিজেও সেটা বুঝছে না। ধ্রুব ছাড়লো ওকে। একটু শরীর টলমল চোখে চেয়ে রইল আহত অদিতির দিকে। ঢোক গিরে কাঁপা স্বরে জিজ্ঞেস করো, ঠিক আছো তো তুমি? ধ্রুবর কণ্ঠ যেন জমে আছে। ওর সারা শরীর কাঁপছে। ও কথা বলতে বলতেই কম্পিত হাতটা ধীরে ধীরে উঠিয়ে অদিতির মাথায় রাখলো। শান্তিতে অদিতি চোখ বুঝে ফেলল। অতক্ষণে হঠাৎ ধ্রুব হাতে ভেজা রক্তের স্পর্শ অনুভব করতেই ওর রূহ অবধি থমকে গেল। ধ্রুব ভয় পেয়ে গেল। হাত চোখে সামনে ধরল, হাত ভর্তি টকটকে লাল রক্ত। ধ্রুব বিস্মিত বিড়বিড় করল, রক্ত? ধ্রুব মাথা তুলে অদিতির দিকে তাকালো। অদিতির মাথা থেকে রক্ত বেরিয়ে গড়িয়ে কানের পেছনে গড়িয়ে পড়ছে। ধ্রুব হতভম্ব হয়ে গেল। অদিতির দিকে তাকালো। অদিতি চোখ বুঝে হেলে পড়েছে ওর বুকের ওপর। ধ্রুবর চোখগুলো আবার ধীরে ধীরে লাল হচ্ছে। ও হেলে পড়া অদিতিকে দুহাতে আগলে ধরো। অদিতির হাতটা চেপে ধরে কপালে চুমু খেলো শক্ত ভঙ্গিতে। দাঁতে দাঁত পিষে বলল, আই প্রমিস ওরা একটাও বাঁচবে না। ধ্রুব, ইয়ামিন ওদের এক একটার মাথা নিজের হাতে পিষবে। আকাশটা তখন ধীরে ধীরে রক্তিম হচ্ছিল। অদিতি ধ্রুবর এই বন্ধ অন্ধকার ঘরটায় পূর্ব দিক হতে জানালা পেরিয়ে এক ছটাক আলো ছিটকে আসে। আর একটা সরাসরি ধ্রুব অদিতির মুখের উপর লেপটে গেল যেন। আজ আলোরাও প্রেমের পক্ষে, ধ্রুব অদিতির পক্ষে। ইমন পাশে হা হয়ে দাঁড়িয়ে আছে। আলো গায়ে মেখে ধ্রুব ও ধ্রুবর বুকের মধ্যে পড়ে থাকা অদিতিকে দেখতে স্বর্গীয় লাগছিল। ইমন বিড়বিড় করে মৃদু হেসে নিজের অজান্তেই বলে উঠল, অ্যামেজিং। হঠাৎ করে ধ্রুবর কলার থেকে ধীরে ধীরে অদিতির হাতটা মাটিতে পড়ে গেল। ধ্রুব যেন চমকে উঠল। দ্রুত অদিতির মুখে বুক থেকে সরিয়ে দু হাতের আজলায় তুলে ধরল। অদিতির দু চোখ নিভু নিভু, জ্ঞান হারাবে যে কোনো সময়। ইমন এদের জড়াজড়ি দেখে ভীষণ অপ্রস্তুত বোধ করছিল। ও পাশ থেকে এক সময় গলা পরিষ্কার করে বলল, ধ্রুব, আমাদের মনে হয় হাসপাতালে যাওয়া উচিত। ভাবি জ্ঞান হারাচ্ছে সম্ভবত। ধ্রুবর এবার টনক রইল। অদিতি ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে। ধ্রুব এরপর আর একটু দেরি করল না। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে কোলে তুলে নিল নিজের শক্তপোক্ত দু হাতে। অদিতির হাত দুটো ধ্রুবর গলা জড়িয়ে ধরল না, বরং নেতিয়ে পড়ল নিচের দিকে। ধ্রুব সেটা দেখে চোখ বন্ধ করে জোরে শ্বাস টানল। ওর কিছু ভালো লাগছে না।
চারপাশ ভেঙে গুড়িয়ে ফেলতে মন চাইছে। ধ্রুব আজ সহ্য করছে, কাল থেকে ওদের ধ্রুব ইয়ামিনকে সহ্য করতে হবে। ওই বাস্টার্ডগুলোর কপালে কি নাচছে সেটা হয়তো ওরা আন্দাজও করতে পারছে না। ক্লিনিকে অদিতিকে চিকিৎসা করানো হচ্ছে। রাত পেরিয়ে তখন সকাল 10টা। এখন অনেকটাই সুস্থ অদিতি। মাথা তেমন মেজর আঘাত লাগেনি, দেয়ালে ধাক্কা খাওয়ার কারণে এই রক্তের উৎপত্তি। ধ্রুব সেই ফজরের পর থেকে কেবিনের বাইরে বেঞ্চে চুপচাপ বসে আছে। ওর চোখ দুটো জানালার বাইরে। ধ্রুব সেই ফজর থেকে এভাবে বসে আছে। এখানে আসার পর থেকে একবারও অদিতির মুখোমুখি হয়নি, ওঠেওনি জায়গা থেকে। মাঝে মধ্যেই যখন অস্থির হচ্ছে তখনই সিগারেট ধরাচ্ছে। এই নিয়ে 5টা সিগারেট শেষ হয়েছে। ধ্রুবর পাশে এসে ইমন পোষ্ট। ধ্রুবর এমন শান্ত হয়ে বসে থাকা অদ্ভুত ঠেকল ইমনের কাছে। ইমন একটা পর্যায়ে কাঁচুমাচু হয়ে বলল, ধ্রুব ভাই তুই ঠিক আছিস? ধ্রুব জোরে জোরে শ্বাস টানল। শ্বাসের সঙ্গে যেন নিজের প্রতি অভিমান, অভিযোগ আর সমস্ত রাগ বেরিয়ে এলো। ও চুপ, দু হাতে মুখ চেপে ধরে ঘষল। ইমন স্পষ্ট লক্ষ্য করেছে ধ্রুবর গায়ে এখনো কাঁপছে, হাতে শিভারিং হচ্ছে ভীষণ। ইমনের নজরে এসব পড়লে ইমন চিন্তিত ভঙ্গিতে ধ্রুবর হাত চাপল, বলল, তোর এখন মেডিসিন নেওয়া উচিত ধ্রুব, তোর হাত কাঁপছে। ধ্রুব ইমনের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে গা ছাড়া ভাবে বলল, আই এম ফাইন। ইমন ফ্যাল ফ্যাল চোখে ধ্রুবকে দেখে নিজে এতটা অসুস্থ অথচ চিন্তা করে যাচ্ছে অদিতিকে নিয়ে। অনেকক্ষণ পর কি মনে করে ধ্রুব এবার নিচ থেকে হঠাৎ বলে বসল, যদি আজ ওর কিছু হয়ে যেত আমি কি করতাম ইমন? ধ্রুবর কণ্ঠটা যেন কেঁপে উঠল, গলায় যেন কিছু জমে আছে। বারবার ঢোক গিলছে ধ্রুব, ওর গলার অ্যাডামস অ্যাপল নামছে উঠছে বারবার। ইমন ধ্রুবকে এভাবে ভেঙে পড়তে দেখে হাত রাখলো ওর কাঁধে, ভরসা দিয়ে বলল, কিন্তু কিছু হয়নি রাইট? তুই প্লিজ এবার একটু নর্মাল হ ভাই। ধ্রুব আবারও অস্থির ভঙ্গিতে মুখটা দু হাতে চেপে ধরে ঘষল, তারপর থেমে থেমে বলল, আমার লাইফে আমি যখনই কিছু মন থেকে চেয়েছি ওগুলো আমার লাইফ থেকে ভ্যানিশ কেন হয়ে যায় ইমন? আই ওয়াজ ইন ডার্ক। ও আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল। আমি ধীরে ধীরে রিকভারি করছিলাম, কিন্তু আবার আমার লাইফ এলোমেলো হয়ে যাচ্ছে। আজ আমার শত্রুতার জন্য অদিতির উপর হামলা হয়েছে। অদিতি এসব ডিজার্ভ করে না। আমি ওর লাইফে আসায় ওর উপর হামলা হয়েছে। তুই বুঝতে পারছিস? অদিতির মতো মেয়ে আজ আমার জন্যে এতটা সাফার করছে। সব কিছুর মূলে আমি। অ্যাম আই রং পারসন ফর হার ইমন? ইমন হতভম্ব। যে ধ্রুব ইয়ামিনের জন্য পুরো একটা ভার্সিটি পাগল, সেই ছেলে নিজেকে একটা অজপাড়া গ্রামের অদিতির যোগ্য মনে করছে না। ইমন নিজেকে সামনে বলল, তোর দুজন পারফেক্ট কাপল হবেই। আর গত রাত যা হয়েছে এসব ভাগ্য ধ্রুব, তোর এতে দোষ নেই। ধ্রুব মানে না, বলা যায় শুধু ওর কিছু হলে আমি নিজেকে কখনোই মাফ করতে পারবো না। আমি আজ ওর সামনে দাঁড়াতে পারছি না। তুই বুঝতে পারছিস সিচুয়েশনটা ইমন? ওই শোরের বাচ্চাগুলো আমার কনফিডেন্ট, আমার মুখ অদিতির সামনে কতটা ছোট করে ফেলেছে। ইমন কি বলে ধ্রুবকে বোঝাবে বুঝতে পারছে না। সত্যি বলতে ঘুরে ফিরে সবকিছুর মূলে ধ্রুবই। ধ্রুব এমন একটা পরিবেশে বড় হয়েছে যেখানে ওর শত্রুর সংখ্যা নেহাত কম নয়। আজ অদিতির মতো একটা সাধারণ নির্ঝঞ্ঝাট মেয়ের উপর হামলা হওয়া অনেক বড় ব্যাপার। ইমন তবুও বন্ধুর খাতিরে বলে, তুই অযথা ভাবছিস ধ্রুব, এসব আগে থেকেই লেখা ছিল কপালে। তুই নাস্তিক নোস যে কপালের লেখা বিশ্বাস করবি না। ধ্রুব শোনে, ওর মন তখন কঠিন কিছু হিসেবে কষতে ব্যস্ত, যেন সিদ্ধান্ত নিচ্ছে বড় কিছু ঘটানো। ওর চোখ দুটো তখনও অদিতির কেবিনের দিকে চেয়ে রয়েছে অপলক। ধ্রুব এখনো একবারও মেয়েটার মুখোমুখি হয়নি। ও আজ যেভাবে ওই মেয়েকে স্পর্শ করেছে তাতে হয়তো ওকে চূড়ান্ত খারাপ, চরিত্রহীন মনে করছে অদিতি। ধ্রুব লজ্জা আর নিজের এমন বোকামোর মতো কাজে নিজেই চূড়ান্ত বিরক্ত এবং রাগান্বিত। অদিতিকে এভাবে ওর অসহায় অবস্থায় ছোঁয়াটা উচিত হয়নি। ও শিওর আজকের পর ওই মেয়ে লজ্জায় আর ওর সামনে এসে দাঁড়াবে না। অদিতির কেবিনের ভেতরে তানিয়া আর দুটো মেয়ে। ওদের ধ্রুব ফোন করে আনিয়েছে। অদিতি বেডে শুয়ে আছে, স্যালাইন চলছে। ওর পাশে বসে আছে তানিয়া। নানা কিছু বলে ওর মনটা শান্ত করার চেষ্টা করছিল ওরা। অদিতি ওদের কথা শুনে তেমন মনোযোগ না দিয়েই হুহা করছে শুধু। একসময় তানিয়া কথা থামিয়ে ওর দিকে চাইল, বিব্রত ভঙ্গিতে বলল, অদিতি একটা কথা বলার ছিল। অদিতি সিলিং ফ্যানের দিকে আর মোনা হয়ে তাকিয়ে থেকে জবাব দিল, বলো। তানিয়া গলা পরিষ্কার করে দোনমনে গলায় বলল,
আজকের ঘটনাটা তোমার ফ্যামিলিতে জানিও না, ওনারা হয়তো ব্যাপারটা ভালো চোখে দেখবে না। তাছাড়া ধ্রুব বলেছিল। তানিয়া থেমে যায়, অথচ তখন মাত্রই অদিতি কান পেতে মনোযোগ দিয়ে শুনতে চেয়েছিল কি বলছে ধ্রুব। তানিয়া থেমে গিয়ে বলল, তোমার ছুটি মঞ্জুর করেছে ভার্সিটি, তোমার যা লাগে এ কদিন আমাকে বলিও। অদিতি তেমন প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ শুয়ে থাকলো বিছানায়। ওর চোখ ভয়ে ভাসছে গত রাতটা। অদিতি অপহরণ হয়েছিল, ধ্রুব ওকে বাঁচিয়েছে। ধ্রুবর পাগলামি সব ধীরে ধীরে অদিতির চোখের সামনে ভাসে। ওর গায়ে এখনো সম্ভবত ধ্রুবর পারফিউমের গন্ধ মেখে আছে। অদিতি দীর্ঘশ্বাস ফেললো। ওর গায়ে একটা ছেলে ছুঁয়েছে, অথচ আজ অদিতির খারাপ লাগছে না, বরং বারবার মনে হচ্ছে ধ্রুব ওর জন্যে আজ কতটা উন্মাদ হয়েছিল। কিন্তু ধ্রুব কবে থেকে ওকে 4 ঘন্টা পর অদিতিকে ডিসচার্জ দেওয়া হয়েছে। ওকে নিয়ে বেরিয়েছে তানিয়ারা কেবিন থেকে। অদিতির গায়ে চাদর, কপালে ব্যান্ডেজ, মুখটা মলিন হয়ে আছে। ওর হাতে এখনো ক্যানোলা লাগানো। শাড়ি খুলে ফেলে সাধারণ কামিজ পরিয়ে দেওয়া হয়েছে ডাক্তারের কথা মতো। অদিতি বেরিয়ে আসতেই ধ্রুব দ্রুত বেঞ্চ থেকে উঠে গেল। অদিতি ধ্রুবর দিকে তাকিয়েছিল। দুজনের চোখেই চোখ পড়ল। ধ্রুবর চোখে ছিল অসহায়ত্ব, আর অদিতির চোখে নীরবতা। ওই দুই মিশ্র অনুভূতি দুজনের হৃদয় ঘিরে নিল। দুজনেই ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলল। ধ্রুব আর এগিয়ে গেল না অদিতির দিকে, সেখানে দাঁড়িয়ে অন্যদিকে ফিরে ক্যাব বুক দিল। ইমন পাশ থেকে দুজনের এসব কাজ কারবার দেখেই দীর্ঘশ্বাস ফেলে দুজন লাভারের মধ্যে সে এক অবলা প্রাণী। ওরা হসপিটাল থেকে বেরিয়ে আসছে, নিচে নেমে ক্যাবে উঠল অদিতি। ধ্রুব আলগোছে ওর দিকে না চেয়েই গাড়ির দরজা আটকে দিল। তারপর ড্রাইভারের জানালার দিকে মুখ বাড়িয়ে ড্রাইভারকে লোকেশন বুঝিয়ে দিল। ড্রাইভারের সঙ্গে যতক্ষণ কথা বলছিল ততক্ষণ অদিতি অপলক চেয়েছিল ধ্রুবর দিকে। যেই ধ্রুবর চোখে পড়ল ওর দিকে, সঙ্গে সঙ্গে মেয়েটা দ্রুত ধ্রুবর থেকে চোখ সরিয়ে নিয়েছে। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলল, তারপর সরে এসে বাইকের দিকে এগোলো। ক্যাব থেমেছে হোস্টেলের সামনে। অদিতি নেমে দাঁড়ালো ক্যাব থেকে। ধ্রুব অনেক আগেই এসেছে এখানে। ইমনকে চলে যেতে বলে ও বাইক থেকে নেমে দাঁড়িয়ে আছে। অদিতির সঙ্গে কথা আছে ওর। ধ্রুব তানিয়াদের ইশারা করল চলে যেতে। ওরা অদিতির দিকে একবার চেয়ে হোস্টেলে ঢুকে গেল। অদিতি ওদের আটকালো না। এমনিতেই মেয়েগুলো ফজর থেকে অনেক করেছে ওর জন্য, তাই ও একা একাই হেঁটে যেতে লাগলো হোস্টেলের দিকে। অদিতি, পেছন থেকে ধ্রুব বড্ড আবেগী কণ্ঠে ডেকে বসল। অদিতির বুকটা কেঁপে উঠল এই ডাকে। চাঁদের গায়ে ও ধীরে ধীরে ফিরে তাকালো। ধ্রুব তখন বাইকের সঙ্গে হেলান দিয়ে দুহাত আড়াআড়ি বুকের ওপর ভাঁজ করে অদিতির দিকে কেমন করা চোখে চেয়ে আছে। ওই মাতাল মাতাল চাউনিতে অদিতির হৃদয়টাই নড়ে উঠল যেমন। ও চোখ সরিয়ে ফেলল, অপেক্ষা করল ধ্রুব কিছু বলবে। ধ্রুব ওখানেই দাঁড়িয়ে রইল, এগোলো না সামনে। ওর চোখ দুটোতে এখনো মারাত্মক ভয় লেপ্টে আছে। বুকের উন্মাদনা এখনো কমাতে পারেনি। আজ কিছু একটা হয়ে যেতে পারত। ও হয়তো ওই মেয়ের হাসিটুকু হারিয়ে ফেলতে পারত। অনেক অনেক কিছুই আজ ঘটতে পারত। ধ্রুব সোজা হয়ে দাঁড়ালো। ও আজ এলোমেলো কাহিল ভীষণ। ওর এই কথাটা এখন এই মুহূর্তে না বলে আজও সম্ভবত পাগল হয়ে যাবে। ধ্রুব ওভাবেই শরীরটা জোরপূর্বক দাঁড় করিয়ে রাখল। অদিতির ফাঁপা চোখটির দিকে চেয়ে রইল অপলক। অতপর অদিতিকে অবাক করে দিয়ে এক পর্যায়ে চূড়ান্ত বিধ্বস্তের ন্যায় গড়ে উঠল, আই লাভ ইউ। অদিতি ভীষণ অবাক হয়ে মাথা তুলল। ওর চোখ দুটো ধ্রুবর চোখে। ও জানতো আজ রাতে যা হয়েছে তাতে ও যা জেনে গিয়েছিল, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি? ধ্রুব হাত ছাড়ানো বুক থেকে ধীর পায়ে এগোচ্ছে। অদিতি ধ্রুবর দুই চোখের দিকে অপলক চেয়ে আছে। মানুষটা এক রাতে এতটাই বিধ্বস্ত হয়ে গেছে, চেহারার দিকে তাকানো যাচ্ছে না। ধ্রুব ধীর পায়ে এগিয়ে এলো অদিতির মুখোমুখি। অদিতি কি বলবে ভেবে পাচ্ছে না। এমন একটা মুহূর্তে কি বলা উচিত ওর? ও তো তেমনি অনুভব করে এই মানুষটার জন্যে, কিন্তু ও অদিতি ভালোবাসা ওর জন্যে পাপ। ও যা তা বলা শুরু করলো। আপনি ভুল করছেন। হুশ। ধ্রুব হিস হিসিয়ে উঠল। অদিতি থেমে গেল, কথা বলার সাহস হারিয়ে ফেলল। ধ্রুব কথা বাড়াল না, অতিরঞ্জিত কিছুই বলল না। শুধুমাত্র অদিতির কপালের ওই সাদা ব্যান্ডেজটায় হালকাভাবে আঙুলে ছুঁয়ে অদিতির গোলগাল সরল ওই মুখটার দিকে তাকিয়ে রইল। ব্যান্ডেজটা ছুঁয়ে দিতে দিতে শুধু বলে গেল নিজের কথাগুলো। কিচ্ছু এক্সপ্লেন করব না, কিচ্ছু বোঝাতে যাব না আজ। না তোমার কাছে কিছু শুনবো, শুধু এইটুকু বলবো, আমার পক্ষে আর হচ্ছে না। আমি পারিনি আর আটকে রাখতে এসব। যদি আজকে রাতটায় কিছু একটা। ধ্রুব থামে, কথাগুলো আর বের করতে পারল না।
ওর গলা কাঁপছে, রাতের স্মৃতিটুকু ভুলতে চাইছে, ততই যেন চোখের সামনে সেগুলো হানা দিচ্ছে। অদিতি তখনও চেয়ে আছে, ওর চোখ এলোমেলো, নাচ। ও নির্নিমেষ দেখে যাচ্ছে পাগল খ্যাপাটে ধ্রুবকে, যাকে আজ রাতে অদিতি ভেঙে চুরে দিয়েছে। ধ্রুব একটু থেমে ঢোক গিরে অন্যদিকে চেয়ে পরপর অদিতির দিকে ফিরে যায়। এবার আর জড়তায় নয়, বরং স্পষ্ট গলায় বলে বসে, আজকে রাতটা আমি কখনো ভুলবো না, তেমনি আমি তোমাকেও কোনোদিন ভুলতে দিব না। ফ্রম নাও ধ্রুব ইয়ামিন ইজ বুক টু দিস অদিতি হায়াত ফর এভার ফর এভার। আমার কথা শেষ। এখন তুমি চাইলে সবসময়ের মতো ছুটে পালিয়ে যেতেই পারো। অদিতির কানের কাছে তখনও ভেসে যাচ্ছে ধ্রুব ইয়ামিন বুকড টু অদিতি ফর এভার ফর এভার। তারপর হঠাৎ অদিতির ভয় বেড়ে গেল। ধীরে ধীরে মনের প্রজাপতিগুলো পিষে গেল। চোখে ভেসে আসতে লাগলো অদিতির বাবা, একটা শালিশ, গ্রামের কজন মানুষ, আর একটা পরিবারের দুর্বিষহ জীবন। ও এই ঢাকা শহরে কেন এসেছিল আর কি করে যাচ্ছে এখন? ধ্রুবর হাতটা তখনও অদিতির ব্যান্ডেজ ছুঁয়েছিল। অদিতি আচমকা পিছিয়ে গেল। ধ্রুবর আঙ্গুল ব্যান্ডেজ থেকে সরে যেতেই ধ্রুব তাকালো ওর দিকে। অদিতি ধ্রুবর দিকে চেয়ে থাকতে থাকতে ধীরে ধীরে পেছাচ্ছে। ওর মুখটা ভয়ার্ত। ও এলোমেলো দৃষ্টি ফেলে চাপা স্বরে বিড়বিড় করতে করতে বলল, এটা হয় না, সম্ভব না। আমার কাউকে এই ভালোবাসার অধিকার নেই, নেই, কিচ্ছু নেই। ধ্রুব সেসব শুনতে পায় না। ও অদিতির দিকে নির্নিমেষ চেয়ে রয়েছে। অদিতি পেছাতে পেছাতে এক পর্যায়ে ঘুরে গিয়ে দৌড়ে হোস্টেলের গেটে ঢুকে গেল। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলল। এই রিয়াকশনটাই তো ও আশা করেছিল। ধ্রুব বাড়িতে যখন পৌঁছেছে তখন প্রায় দুপুর 12টা বাজে। এলোমেলো ধ্রুব এক প্রকার ঢুলতে ঢুলতে বাড়ির সদর দরজা দিয়ে ঢুকছিল। ড্রয়িং রুমে নিজের সৎ মা আর বাবাকে দেখে ধ্রুব সেখানেই দাঁড়িয়ে গেল। ধ্রুবর ফুরফুরে মেজাজ যা ছিল সেটা মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেল। ধ্রুব দাঁতে দাঁত পিষে ঘরে ঢুকল। সৌরভ ইয়ামিন ছেলের রাগান্বিত মুখটা দেখে তৃণার দিকে তাকালেন। তৃণা দুজন বাবা ছেলের মুহূর্তকার দ্বন্দ্ব দেখে অপ্রস্তুত ভঙ্গিতে উঠে চলে গেল পাশের রুমে। ওরা বাবা ছেলে এখন পরিবারের মতো অসভ্যদের ঊর্ধ্বে যত খারাপ ভাষা আছে সেগুলো নিয়ে তর্ক করবে। তৃণা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এসব কাঁচা ভাষা কখনো শুনে অভ্যস্ত নয়। অথচ এই একটা পরিবারে বিয়ে হয়ে আসার পর থেকেই আজ অবধি কোনো গালি বা কাঁচা ভাষা নেই যেসব ও শোনেনি। ধ্রুবকে শুরুতে নিজের আদর ভালোবাসা বোঝাতেও চেষ্টা করেছিল, কিন্তু ওই বেয়াদব একরোখা ছেলে বোঝেনি ওকে। বরং একবার সবার সামনে চরম অপমান করার পর তৃণা লজ্জায় আর এই ছেলের সামনে চায় না। মাঝে মধ্যে খারাপ লাগে ওর, ও ডিভোর্স দিতে চায় সৌরভকে, কিন্তু শেষ অবধি সৌরভের মুখের দিকে চেয়ে পারে না। বুড়ো হচ্ছেন ছেলে একটা থেকেও নেই। সেখান থেকে তৃণা চলে গেলে সৌরভ পাগল হয়ে যাবে একাকিত্বে, তাই এখনো মুখটা বুঝেও রয়ে গেছে। তৃণার চলে যাওয়ার দিকে চেয়ে রইল ধ্রুব। সৌরভ কফি খেতে খেতে পেপার হাতে তুলে নিয়েছেন। তৃণা এই বাড়িতে আসা ওনার জন্যে স্বাভাবিক ব্যাপার হলেও ধ্রুবের জন্য সেটা বিষ সমতুল্য। এই বাড়িটা ওর মায়ের হাতে সাজানো, সেখানে আরেকটা নারী এসে রাজত্ব চালাচ্ছে। ধ্রুব সেটা একদমই কেন যেন সহ্য করতে পারে না। ধ্রুব কুর্তির হাতা ফোল্ড করে এগোতে এগোতে বলল, ওই মহিলা আমার মায়ের বাড়িতে আজ কি করছে? ধ্রুব গিয়ে সোজা হয়ে দাঁড়ালো সৌরভের মুখোমুখি। জবাব চাইল তার তথাকথিত বায়োলজিক্যাল ফাদারের কাছে। ওর চোখ দুটো রাগান্বিত। সৌরভ পেপার হাত থেকে না নামিয়ে জবাব দিলেন, ও মহিলা না, তোমার ওকে ছোট মা বলা উচিত, অন্তত যতদিন আমি জীবিত আছি। ধ্রুব শব্দ করে হেসে ফেলে, যেন ভীষণ মজার কথা শুনে ফেলেছে ও। সোফায় বসেই কুশন কোলে নিয়ে সেটায় হাত ঠেসে বসে। হেসে হেসেই বলল, তোমাকেই বাবা মানি না, সেখানে আর ওই মহিলা, জোকস অব দ্য ইয়ার। ধ্রুবর হাসি যেন সৌরভের সামনে ভীষণ চূড়ান্ত বেয়াদবি রাখলো। সৌরভ ব্যাপার নামালেন ধ্রুবর ওই হাসি হাসি মুখের দিকে চেয়ে শান্ত গলায় বললেন, যাকে তুমি বাবা হিসাবে মানো না তার টাকা পয়সার উপরে তোমার এই ফুর্তিগুলো চলছে। বাবা না মানার সঙ্গে সঙ্গে সেগুলোও অস্বীকার করা উচিত তোমার, রাইট? ধ্রুব আবারও হাসল, তারপর হাসি থামিয়ে বলল, আমি অস্বীকার করছি। ইটস লাইক এ গিভ অ্যান্ড টেক। আমি তোমার কাজে আসছি, তুমি আমাকে পয়সা দিচ্ছ, অ্যান্ড তুমি নিজেও জানো ধ্রুব নেই, তো তুমিও ফিনিশড। ধ্রুব নিজের গলার দিকে আঙুল তুলে ইশারা করল। ওর চোখ দুটো হাসছে, যেন সৌরভকে চোখে আঙুল দিয়ে ইশারা করে বলছে, দেখো নিজের ছেলে আজ তোমার সঙ্গে কেমন ব্যবহার দেখাচ্ছে। মানুষ করতে পারে না ছেলেকে। সৌরভের বুকটা ভার হয়ে আসছে, কিন্তু ধ্রুবকে সেটা বুঝতে দিলেন না।
কাকে বোঝাবেন নিজের ব্যথাগুলো? এ মানুষ নয়, হায় না একটা। দয়ামায়া নেই, না আছে কোনো কৃতজ্ঞতা বোধ। সৌরভ আবারও পেপার হাতে তুলেন। পেপার পড়তে পড়তে বললেন, কিছু বলতে এসেছো? ধ্রুবর মুখে এবার গম্ভীর হয়ে আসে। ও পকেট থেকে কতগুলো ছবি বের করে টেবিলের উপর ছড়িয়ে ফেলে দিল। পেপার থেকে চোখ সরিয়ে সৌরভ ছবিগুলোর দিকে তাকালেন। ছবির লোকজনের গতরাতের খবর ওনার কানেও এসেছে, তবে তিনি সেটা জানেন এসব ধ্রুবকে বুঝতে দিলেন না। ধ্রুব ছবিগুলোর দিকে দাঁতের দাঁত পিষে তাকিয়ে আছে, বলল, এই ছেলেগুলোকে আজ সন্ধ্যার মধ্যে আমার সামনে চাই, একদম ফিটফাট অবস্থায়। বাকিটা আমি দেখে নিব। সৌরভ ছবিগুলো হাতে নিলেন। ধ্রুব সোফায় হেলান দিয়ে বসল। সৌরভ ছবিগুলোকে দেখে নিয়ে বললেন, ওরা তো এমপি কামরুলের ছেলে পেলে, সেদিন আমার ফ্যাক্টরিতে ঝামেলা করছিল। কথাটা কানে আসা মাত্রই ধ্রুবর রাগের পারদ হট হয়ে যেন চিরিক দিয়ে লাফিয়ে উঠল। ও হঠাৎ সৌরভের দিকে ঝুঁকে এসে হিসিয়ে বলল, হ্যাঁ, আজ তোমার জন্য আমি একটা পুরো রাত সাফার করেছি। এখন তুমি এটার প্রায়শ্চিত্ত করবে। তোমার ঘেউ ঘেউ দলকে বলে এগুলো এনে দাও। বলে দাও যে সন্ধ্যার পর আমি ধ্রুব, ইয়ামিন ওদের সঙ্গে হকি খেলতে চাইছি।